আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। পরপর 18 দিন চেষ্টা করবার পরে অবশেষে আজ সকালে ব্যাটে বলে মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দিল্লির স্থানীয় সময় সকাল 8টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। কি কথা হয়েছে সেখানে এবং সেই ফোন আলাপে হঠাৎ কেন বাংলাদেশ উঠে আসলো? আগামী 15ই জুন থেকে 17ই জুন ফ্রান্সের ইভান নামের এক শহরে জি7-এর 52তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইভান শহরটা হলো ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্ত এলাকা। এই সম্মেলনটি এবার 14 থেকে 16ই জুন হবার কথা ছিল, কিন্তু ট্রাম্পের জন্মদিন এবং একটি অনুষ্ঠান পড়ায় আমেরিকার অনুরোধে ডেটটি একদিন চেঞ্জ করা হয়, 15 থেকে 17ই জুন। এটি ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর শেষ জি7 বৈঠক বলে ধারণা করা হচ্ছে এবং জাপানের যিনি বর্তমান প্রধানমন্ত্রী তার এটি প্রথম জি7 মিটিংয়ে অ্যাটেন্ড করা। জি7 হলো গ্রুপ 7, 7টি দেশ, যাদের মধ্যে রয়েছে ফ্রান্স, কানাডা, ইটালি, জাপান, আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়ন। 1973 সালে একবার বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিলে সেই সময়ের 7টি বৃহত্তম অর্থনীতির দেশ তাদের অর্থমন্ত্রীরা মিটিং করেছিল এবং 1975 থেকে ফর্মালি এই গ্রুপ 7 বা জি7 স্টাবলিশড হয়। এই জি7 এর কোনো ফিক্সড কোনো সেক্রেটারিয়েট নেই, পালাক্রমে একটি দেশের দায়িত্ব পড়ে। যেমন এ বছর এটির চেয়ারপারসন রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এবারের মিটিংটা নানান কারণেই ঘটনাবহুল, কারণ ম্যাক্রো দিল্লিতে এসেছিলেন একটা এআই ইম্প্যাক্ট সামিটে, সেখানে এসে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলু ডি সিলভাকে এই জি7 মিটিংয়ে ইনভাইট করেছিলেন। এই মিটিংয়ে এই 7টা দেশের বাইরেও ইনভাইটি হিসেবে 4-5টা দেশ অংশগ্রহণ করে। যেমন এবার অংশগ্রহণ করছে ইন্ডিয়া, ব্রাজিল, কেনিয়া আফ্রিকার পক্ষ থেকে, সিরিয়া করছে, আর সাউথ কোরিয়া। আফ্রিকান কন্টিনেন্টে সাউথ আফ্রিকাকে ইনভাইট করতে চেয়েছিল ইমানুয়েল ম্যাক্রো, কিন্তু ট্রাম্প বলেছে যে সাউথ আফ্রিকা যদি আসে তাহলে আমেরিকা এই মিটিং বর্জন করবে। আবার ম্যাক্রো চেয়েছিল যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসুক, কিন্তু সেটি জাপানের আপত্তির মুখে সেটিও বাদ দিতে হয়েছে। তো এই বাদ দেওয়াটা মিলিয়ে আলটিমেটলি 15 তারিখে এই জি7-এর 52তম মিটিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো জি7-এ যেহেতু ডোনাল্ড ট্রাম্প আসছেন এবং নরেন্দ্র মোদীও আসছেন, ডোনাল্ড ট্রাম্প এই কারণেই নরেন্দ্র মোদীকে ফোন করেছেন যে তিনি ফোন করে একটা সাইড মিটিং এর রিকোয়েস্ট করেছেন। তিনি মোদীর সাথে এই মূল মিটিং এর বাইরে একটা সাইড মিটিং করতে চান এবং সেই সাইড মিটিংয়ে 6টি বিষয়ে তিনি আলোচনা করতে চান। 6টি বিষয়ের 6 নম্বর ইস্যু হলো বাংলাদেশ। অর্থাৎ জি7 এই সম্মেলনের সাইড মিটিংয়ে ট্রাম্প মোদীর সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চায়। এই কারণেই এটি এই গুরুত্বপূর্ণ এবং আজকে আমি এই নিয়ে কথা বলছি। আপনারা জানেন যে গত বছর 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়ে নরেন্দ্র মোদী যখন ট্রাম্পের সাথে মিটিং করেছিল তখন ট্রাম্প বলেছিল যে সাউথ এশিয়া বিষয়গুলো ভারতের চোখে বাংলাদেশ দেখবে। তিনি মোদীকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তার পরবর্তীতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কের বারবার ওঠানামা করেছে। সো কখনো সম্পর্ক ভালো গেছে, কখনো খারাপ গেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান আর আমেরিকার অবস্থান সবসময় এক থাকেনি। তো এবার যখন ট্রাম্প মোদীকে রিকোয়েস্ট করছে এবং তার আলোচ্য সূচিতে বাংলাদেশ আছে, সুতরাং এই নিয়ে বিশ্লেষকরা নানা জনের নানা মত রাখবেন, এটি নিয়ে আলোচনা হবে। তবে ধারণা করা হচ্ছে যে ট্রাম্প হয়তো সেই গত বছরের ফেব্রুয়ারিতে যে
প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদিকে এবং যে প্রতিশ্রুতিটা রাখতে পারেনি, হয়তো সেটি নিয়েই কথা বলবেন। হয়তো এই সাউথ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, এই বিষয়ে ভারতের সাথে এক হয়েই কাজ করবেন। ভারত ট্রাম্পের ব্যাপারে বা আমেরিকার ব্যাপারে সব সময় খুব সতর্ক। মানে ট্রাম্প অলরেডি প্রমাণ করেছে যে তাকে আসলে বিশ্বাস করা যায় না। সে সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। তারপরেও আমরা বাংলাদেশি হিসেবে তাকিয়ে থাকবো যে 15 থেকে 17 জুন যে মিটিংটা হবে G7-এ, সেখানে যদি সাইডলাইন বৈঠকটি হয় তাহলে ট্রাম্প এবং মোদির আলোচ্য সূচিতে যেহেতু তারা বলেছে বাংলাদেশ থাকবে, সেহেতু বাংলাদেশ নিয়ে কি আলোচনা হলো সেটির দিকে আমাদের আগ্রহ থাকবে এবং সেটি জানা মাত্রই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো শুরুতে বলেছিলাম যে আমরা যখন 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতাম, তখন পথনাটক একটা খুব মানে ইন্টারেস্টিং একটা বিষয় ছিল এবং আমি নিজেও, আমাদের একটা নাটকের গ্রুপ ছিল মেডিকেল কেন্দ্রিক, ঢাকা মেডিকেল কেন্দ্রিক, এবং আমরাও এই টিএসসি, শহীদ মিনার, বিভিন্ন জায়গায় পথনাটক করেছিলাম। আমাদের একজন ইন্সট্রাক্টর ছিলেন আমিনুল হক মন্টু ভাই। আমাদের গ্রুপটা ছিল, আমরা সেই গ্রুপের পক্ষ থেকে। তো অনেকদিন পরে একটা ক্লিপ দেখলাম, এই যে আমেরিকার সাথে যে মার্কিন চুক্তিটা হয়েছে তার একটা চমৎকার প্রতিবাদ হয়েছে। এই বাংলাদেশ কি শাহজালালের দেশ আপনার মনে হয়? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহজামালের দেশ, হ্যাঁ, শেখ শাহ কামালের দেশ আপনার তাই মনে হয়? আর ইয়েমেন থেকে আসছিল, হয় এরা যুদ্ধ করতে, নাহলে না ভাতের অভাবে এরা আসছিল। শাহজালাল, শাহ কামাল, শাহপরান, হয় এরা যোদ্ধা, কোনো মুসলিম শাসকের পক্ষে যুদ্ধ করতে আসছিল, অথবা গোয়েন্দা হিসেবে আসছিল, বহুবার বলেছি আপনাদের আমি। আর না হয় তারা নিজেরা ভাতের অভাবে আসছিল। তাছাড়া এদের কি কাম? এই যে যত পীর দরবেশ, এদের মায়ের ভাতারগুলো সব থাকতো ইয়েমেন। আর এখানে হিন্দুরা, আদিবাসী, আপনি তাদের থাকতে দিবেন না? বাহ! জামালপুরের নাম কি? জামালপুর। কেন জামালপুর হইলো? ওটার নাম তো সিংহজানি। যেহেতু সংখ্যা বেড়ে গেছেন, জোর করে নাম দিয়ে দিয়েছেন কি? জামালপুর। ওই জায়গার নাম সিংহজানি। আপনি তাকে জামালপুর নাম দিয়ে দিলেন। তারপর কি যেন একটা গঞ্জ নাম ছিল, সন্ন্যাসীগঞ্জ, এরকম কিছু নাম ছিল জামালপুরের আদি নাম। আপনি সেটাকে আপনার গায়ের জোরে নাম দিয়ে ফেললেন জামালপুর। বাহ! দারুণ না? আর আপনি ময়মনসিংহ, ঢাকা থেকে ময়মনসিংহ আসার সময় দেখবেন যে ফাতেমান, কালীবাড়ির নাম রেখেছে ফাতেমানগর। কেন? গায়ের জোর, আপনার ক্ষমতা বেশি। কে আপনার একটা ফাতেমানগর আপনি বানান। আপনি রামনগর নাম চেঞ্জ না করে আরেকটা বানান, মোহাম্মদনগর বানান। আপনার বাইন্দে রাখছিল কারা? রামনগরকে চেঞ্জ করে আরামনগর লিখতে হবে? আপনার একটা আরামনগর বানান। আপনি রামপুরকে, রামপুরকে মোহাম্মদপুর আপনি বানাইতে হবে কেন? এখনো ঢাকাতে নাই রামপুরা? রামপুরা নাম কি মুসলমানের? ঢাকা শহরে তো এখনো রামপুরা আছে, আছে কি নাই? মানে ওটা রামপুর। তাহলে কোথায় নাই রাম, কোথায় নাই? আপনি বলতেছেন রামের নাম লাগানো যাবে না। হিন্দুরা তো রাম পূজা করে না। আপনাকে কে বললো হিন্দুরা রামের পূজা করে না? হিন্দুদের ভগবানের নাম কি? দেবতার নাম রাম। সে কোথায় পূজা করলো না? এখন ষড়যন্ত্র তত্ত্ব কিছু কিছু প্রগতিশীল, আবার কিছু বাঙ্গ মুসলমান, যারা দুই দিকের সমাধান বলছে না না না, এটা একটা ষড়যন্ত্র। রামের মূর্তি যদি ষড়যন্ত্র হয়, ভারত টাকা দিলে বা হিন্দুরা যদি টাকা দিয়ে রামের মূর্তি করা যদি ষড়যন্ত্র হয়, তাহলে বিদেশে যে মসজিদ বানান, মাদ্রাসা বানান, সেটা তো আরো বড় ষড়যন্ত্র। কারণ মসজিদ মাদ্রাসা থেকে জঙ্গি বাড়ায় সবাই জানে, কিন্তু কোনো মন্দির থেকে বেরোয় কাউকে কোনোদিন বোমা হামলা করছে শুনেছেন? শুনেছেন আপনি পৃথিবীতে কোথাও জয় রামজি কি বলে আমেরিকায় কেউ কারোর উপর হামলা করেছে? শুনেছেন কোনোদিন? আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া কোনোদিন শুনছেন রামের নাম নিয়ে, কৃষ্ণের নাম নিয়ে কারোর উপর বোমা হামলা করছে? কিন্তু আল্লাহু আকবর বলে যে বোমা হামলা করছে, মানুষ মেরে ফেলেছে, নিজে উড়ে গেছে, বাহাত্তর আশা, এটা কিন্তু লক্ষ লক্ষ ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে, নাই? আপনি রামের মূর্তি করা যদি ষড়যন্ত্র হয়, তাহলে তো মসজিদ করা ষড়যন্ত্র, মাদ্রাসা তো ষড়যন্ত্র, কোনো সন্দেহ না, এটা আমি বলি নাই। যারা মাদ্রাসা বানিয়েছে তারাই বলেছে মাদ্রাসা বানিয়েছে যুদ্ধ করার জন্য। সৌদি আরব বলেছে। এটা আমার নতুন করে বলার কিছু না। মূল প্রসঙ্গে আসি। রংপুরে পলাশ নগরে যে ঘটনাটা ঘটতেছে, কি সমস্যা আপনাদের পলাশনগরে? কি সমস্যা?
বলতেছে রংপুর দখলে নিবে ভারত। আরে ভাই, ভারত যখন দখলে নিতেছে পুরো বাংলাদেশই তো নিতে পারবে। রামের মূর্তি করে নিতে হবে, আর ভারত তো পাগলা হইছে বাংলাদেশ দখলে নিতে যাবে। গোখরা সাহেবের আখড়া কেউ, গোখরা সাহেবের আখড়া কে দখলে নেয়? কোনো পাগলে নিবে? দুই মুখা সাপ, যারা বিচ্ছু সাপ যেখানে থাকে। মান্দার কাটার বাগান কেউ দখলে নেয়? মান্দার কাটা চিনেন তো? যে গাছের পাতাও কাটা, গোড়াও কাটা, নিচেও কাটা, উপরেও কাটা। তো মান্দার বাগান, মান্দার কাটার বাগান কে নিবে? কোন দেশের লোক পাগল হয়েছে? ভারতের যদি বাংলাদেশটা মাগনা দেন তাও তো নিবে না। তবে হ্যাঁ, ওই যে বলছেন না চিকেন নেক, চিকেন নেক খেয়ে দিবেন, ওই চিকেন নেকটা একটু বড় করবে, এতে কোনো সন্দেহ, ওটা তো করবেই। আপনি চুলকায় ঘাও বানাইছেন, ঘাও বানালে সেখানে জ্বলবে, তো আপনি ঘাও বানাইছেন চিকেন নেক বলে, তো ওটা তো নিবেই তারা। কিন্তু বাংলাদেশ কোনোদিনই ভারত নিতে যাবে না, এত পাগলা হয় নাই ভারত। আপনি মাগনা সাইদে দেখেন ভারত নাই কিনা বাংলাদেশটাকে। ভারত থেকে একটা মুসলমান বা হিন্দু তো আসবেই না। মুসলমান একটা আসছে কোনোদিন বাংলাদেশে? বরং বাংলাদেশ থেকে 1 কোটি মুসলমান চলে গেছে, এখন অস্বীকার করতেছেন না না না, এগুলো বাংলাদেশি না। হ্যাঁ, ঠিক আছে, কোনোদিনই বাংলাদেশকে ভারত নিবে না, এত পাগল হয় নাই। মান্দার কাটার বাগান কেউ নেয় না, ফুলের বাগান মানুষ নিতে পারে। সোনা দানা থাকলে লুট করতে পারে, যেমন সুলতান মাহমুদ আসছিল ভারতে লুট করতে, মোহাম্মদ বিন কাসিম আসছিল লুট করতে, নাদির সারা আসছিল লুট করতে, বাবর এই যে আফগানিরা আসছিল লুট করতে। সোনা দানা থাকলে হয় লুট করতে আসবে, আর বাগান থাকলে মানুষ দখল করতে আসবে। বাংলাদেশ ফুলের বাগানও না, আর সোনা কাচিরিও না, তিনি কোন দুঃখে ভারত আসবে? বিচ্ছুদের নেওয়ার জন্য। বিচ্ছু কেউ পকেটে রাখে? সাপ বিচ্ছু পোকামাকড় কেউ শার্টের আস্তিনের মধ্যে রাখে, পকেটে রাখে, কোটে রাখে, সিন্ধুকে রাখে? তো কোন দুঃখে বাংলাদেশ নিতে আসবে ভারত? আর এই দেশ তো হিন্দুদেরই। আপনার বাপের নাম কি বলেন, আপনার দাদার নাম কি বলেন, দাদার দাদার নাম কি বলেন, তারপর সেটা খেলে যাবে, দাদার বাপের নাম বলতে পারবেন না। আপনি 7 পুরুষের নাম বলতে পারবেন? এই বাংলাদেশে যারা বাস করেন 100 জন, 1000 হয়তো 2-1 জন তার দাদার বাপের নাম, দাদার বাপ, তারপরে মানে 6-7 বংশ নাম বলতে পারবেন বড়জোর 1001 জন। 1001 জন বলতে পারবেন আপনার দাদার নাম কি, আপনার দাদার দাদার নাম কি, 1001 জন বলতে পারবেন। তারপরে তো গিয়ে আর বাপের নাম খুঁজে পাবেন না। রামকৃষ্ণপুর, রামনগর, রামপুর, রামপুরা, কালীবাড়ি, সারা বাংলাদেশ জুড়ে। দেশ তো হিন্দুদের। নদীগুলোর নাম দেখেন তো, ব্রহ্মপুত্রা নদের নাম, নদীর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, এগুলি কি মুসলমানের নাম? এলে কি ইয়েমেন থেকে নিয়ে আসছিল শাহজালাল পদ্মা নদী, শেখ কি আপনার শাহজামাল, শাহপরান এর মামা ভাগ্নেরে কি ইয়েমেন থেকে যমুনা নদী নিয়ে আসছিল? যমুনা তো উত্তরা নাম দেখেন, উত্তরা, ঢাকা শহর উত্তরা, উত্তরা কি মুসলমানদের নাম? কালকে থেকে দেখুন উত্তরা নাম পাল্টানোর চিন্তা করবো। উত্তরা কার নাম একটু সার্চ দিয়ে দেখেন তো, একটু মহাভারত টহাভারত বা বেদগুলো একটু, বেদ পুরাণ একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন উত্তরা কারে বলে। আচ্ছা, ওটা বাদ দিলাম, উত্তরা নতুন হয়েছে বাদ দেন, রামপুরা এটা তো পুরনো। ঢাকার নাম কই থেকে আসছে যাই খোঁজ নিয়েন তো, সব জায়গায় নাম বদলাইতেছেন। তো হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আপনার সমস্যা কি? আবার দেখলাম কেউ কেউ বলেছে শেখ মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে রামের মূর্তি হয়ে ভাঙা, ভাঙে দেখ না, ভাঙ যায় দেখ, পলাশবাড়িতে না মৌলবীরা না চেঁচামেচি, সেটার মুরত থাকলে ওই মূর্তি ভেঙে দেখা। বাংলাদেশের বাঙ্গুদের বলতেছি, ইল্লি আচ্ছাকে বলতেছি, পিং পিনিক পটু তোর সেটার মুরত থাকলে ওই মূর্তি ভেঙে দেখা। অত নালিয়া দেশের না, ভেঙে দেখ না, ওই মূর্তি ভেঙে দেখা কত তোদের মুরত। এবার দেখি কে কি বলেছে, একটু শোনাই আপনাদের, দেখেন এরা এই মূর্তি নিয়ে কি বলেছে। হিন্দুরা হিন্দুদের ভগবানের দেবতার মূর্তি বানাবে না, তো কার মূর্তি বানাবে? সৌদি আরব থেকে আইসা, ইয়েমেন থেকে আইসা, ইরাক থেকে আইসা, কি তুরস্ক থেকে বাংলাদেশে তুমি প্রতিষ্ঠান বানাবে, আর এখানে হিন্দুরা আদিবাসী, তারা তাদের প্রতিষ্ঠান বানাবে না, তারা তাদের দেবতার আরাধনা করবে না? বাংলা ভাষাটাই তো তোমরা বলো হিন্দুদের, মুক্তিযুদ্ধরে বলো হিন্দু 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 আর কাফের আর মুসলমানের যুদ্ধ। এবার শুনেন কে কি বলেছে একটু দেখি। এই যে প্যানিক ভট্টাচার্য কি বলেছে শুনেন। রংপুরে ঠিক একই জায়গায় পলাশবাড়িতে একটা সুবিশাল রাম মূর্তি হচ্ছে, ভারতীয় হাই কমিশনার উদ্বোধন করছে, কি সমস্যা তাতে? এই গরু ঘোর প্যানিক ভট্টর চলে কেন? পাকিস্তানের হাই কমিশনার মতো অবৈধ জায়গায় করছে এটা। পাকিস্তানের হাই কমিশনার জাপানিকে অবৈধ মসজিদ বানাইছে, ধরা গেছে না? তাহলে সারা পৃথিবীতে যে মুসলমানরা মসজিদ বানায় সেটা কি সেটা
উদ্বোধন করলে কি দোষ হয়ে গেছে? তাহলে ওটা দোষ হবে না? একই জায়গায় আরেকটা সুবিশাল কৃষ্ণ মূর্তি বানাইছে, সেটা উদ্বোধন করেছে ভারতীয় হাই কমিশনার পলাশবাড়ীতে। গীতা মহোৎসব হয়েছে। সমস্যা কি? একই জায়গায় ইন্ডিয়ান সহকারী কি সমস্যা? পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের জেহাদিরা এসে সারা বাংলাদেশ ওয়াজ করতে পারে, তখন প্যানিক ভোটের সমস্যা হয় না। হাফিজ সাইদ, ওই জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড সারা বাংলাদেশ ওয়াজ করে গেল, আমাদের সরিষা বাড়িতে পারছে। কয়দিন আগে পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের লোক, এম্বাসির হাই কমিশনে আসছে, সে তার ড্রাইভিং লাইসেন্স নাই, মোটর সাইকেলের লাইসেন্স নাই, সে ঘুরতেছে। ওইটা কি? ওই লক্ষণটা কি? আর ভারতের হাই কমিশনার গেছে, কি সমস্যা ওখানে? সারা পৃথিবীতে মুসলমান গিয়ে মসজিদ উদ্বোধন করে না, সমস্যা হয় কোনো? ওয়াজ মাহফিল করে না? তাহলে ওগুলো তো ষড়যন্ত্র, বন্ধ করে দিতে হবে। তারপরে চিঙ্কুবাম, এই প্যানিক ভট্ট এখন তো জামাতি মাল হয়ে গেছে। কি বলছে শুনি? বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তাদের ধর্মচর্চা খুবই আনন্দের কথা, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার ডাকতে হবে কেন? পাকিস্তানের হাই কমিশনার জাপানে মসজিদে মুসলমানরা যায়, ভালো কথা। পাকিস্তানের হাই কমিশনার কেন? বাংলাদেশে মসজিদ হবে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ হবে, তুরস্ক কেন টাকা দেয়? ও শোনা চান প্যানিক ভট্ট, তুরস্ক কি তোমার মায়ের ভাতার লাগে? বাংলাদেশে মসজিদের টাকা মসজিদ বাংলাদেশ দিবে, সরকার দিবে। 20 কোটি টাকা বাংলাদেশের মসজিদের জন্য কেন দিল? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জন্য। হ্যাঁ, ও 7 সমুদ্র 13 নদীর পারে তোমার মায়ের ভাতার আসতে পারবে। আর এই সভ্যতার যারা অংশ, সংস্কৃতির অংশ, এই দেশের ধর্মের এই সভ্যতার অংশ, তারা আসলে সমস্যা। ভারত আসলে সমস্যা। তুরস্ক 7 সমুদ্র 13 নদী থেকে আইসা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদী হওয়ার জন্য মসজিদ বানাবে, সেটা সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমি ভাবলাম পলাশবাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, আর লোক বেশি নাই তাতে কি? জাপানে কয়জন লোক আছে তো মসজিদে কেন? জাপানে তো লোক নাই। ওই যে পাহাড়ে যে মসজিদ বানাইতেছে, ওখানে তো মুসলমানই নেই, ওখানে মসজিদ বানাও কেন? সংখ্যা কম থাকলেও এখন হিসাব নিয়ে আসে, মানে গুজামিল দিতেই হবে। আচ্ছা, শেষে লেখছে, তবে স্ট্র্যাটেজিক লোকেশন দেখেন, আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় বড় স্থাপনা, মূর্তি কার অর্থায়নে কোথা থেকে এসেছে? সমস্যা কি? বাংলাদেশ হিন্দুরা দিয়েছে, বাংলাদেশ হিন্দুরা দিয়েছে, সমস্যা কি তোমার? ভারত দিলে কি সমস্যা? ওই সারা পৃথিবীতে যে মুসলমানরা মসজিদ বানায়, মাদ্রাসা অনেক টাকা কারা দেয়, সেই খোঁজও তো নিতে হবে। বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কারা বানায়, সেই খোঁজও নিতে হবে। আজকে দেখলাম এক জঙ্গি, মনে আছে তো, ওই যে শায়েক রহমানের, আঙ্গুর জামালপুরে শায়েক রহমানের মাদ্রাসা খুলে দিতেছে, জঙ্গিদের মাদ্রাসা বলতেছে। সেটা নিয়ে কারো চিন্তা নাই, কিন্তু নিরীহ সনাতনীরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করলে খুব সমস্যা। আচ্ছা, গেল, এটা গেল প্যানিক ভট্ট। এবার আসেন আরেক বদ, জুলকার নাইন শের। এরা আবার দুইজনে মাঝে মাঝে একটু লাগে গুতাগুতি। শোনেন, অশুভ উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে উগ্রবাদী হামলা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহায়ক শক্তি। আবার কি বলছে দেখেন, বর্তমান সরকার প্রধানের বিদেশ সফরের প্রাককালে তারা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটার সাথে এটা যোগ করছে, বুঝতে পারছেন? এটার সাথে এটা যোগ করছে তারা, যে সামনে এটা ঘটবে। দেখেন আরো কি কইছে, প্রাককালে এমন একটি পরিস্থিতি ঘটাতে চাচ্ছে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিতর্কিত হয়। নিষিদ্ধ গোষ্ঠী মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, ওরই বাপরে বাপ। কিন্তু জঙ্গি শায়েক আব্দুর রহমানের মাদ্রাসাগুলোতে জুলকার নাইনের সমস্যা নাই। অন্যতম হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিত রামচন্দ্র মূর্তিকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সংঘাত, মুসলিম কর্তৃক হিন্দুদের উপর আক্রমণ, উস্কানি কে প্রদান করছে? যারা করছে তাদের ধরো, তাদের গ্রেপ্তার করো। মৌলবীরে তো উস্কানি সারাদিনই দিতেছে, তাদের গ্রেপ্তার করো দেখি, সাটার মরুদ তোমার গোলাই কিনা। আচ্ছা, তারপরে মুসলিম কর্তৃক হিন্দুদের উপর আক্রমণ, উস্কানি প্রদান, এটা কারা করেছে? তোমার দলের লোকেরাই করতেছে, মৌলবীরাই করতেছে, তুমি করতেছো। আচ্ছা, তারপরে কি? না, সাম্প্রতিককালিক সময় এই সকল বিষয়ে সামাজিক যোগাযোগ উল্লেখযোগ্য হারে টার্গেটেড প্রোপাগান্ডা চলমান এখানে কিসের? দেখেন, এরা দেখেন কি, একজনে বলতেছে কেন এটা আসলো, আরেকজনে বলতেছে এটা নাকি আওয়ামী লীগ এখন করতেছে। কয়েকদিন পরে বলবে এটা ভারতে টাকা দিছে, তারপর আওয়ামী লীগ টাকা দিছে, বলবে যে আওয়ামী লীগের লোকজন টাকা দিছে। আচ্ছা, বাংলাদেশে হিন্দুরা কি গরিব না ধনী? আপনারা বলেন। বেশিরভাগই ধনী, বড় বড় চাকরি করে তারা, এবং সচ্ছল আছে অনেক ব্যবসায়ী, তারা টাকা দিয়ে করছে। আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি এখানে? ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছেন? তাহলে হাটাজারি মাদ্রাসাও তো ষড়যন্ত্র, মাজারগুলো তো ষড়যন্ত্র। বিদেশ থেকে টাকা দেখলে করছে না? মসজিদ বানাইতেছে বিদেশিরা, তো ষড়যন্ত্র। দেওবন্দের মসজিদ তো তাহলে ষড়যন্ত্র, দেওবন্দের মাদ্রাসা তাহলে ভারতে, সেটা ষড়যন্ত্র নয়? আপনি নিজের বেলায় তো টনটনা। ভারতে গরু তারা আরাধনা করে, পূজা করে, দেবতা মানে, মা মানে, গো মাংস তারা খায় না। এটার বিরোধ করলে আপনার চেঁচামেচি করেন। আপনি তো রামের মূর্তি চুষেন না, চুমা খান না,
তো রামের মূর্তি বানাইছে, আপনার সমস্যা কি? আপনার তো লাগে কেন? এই দেশটাই তো হিন্দুদের, বাংলাদেশ। এই দেশ দুর্গার দেশ, এই দেশ সরস্বতীর দেশ, এই দেশ কালীর দেশ, এই দেশ রামের দেশ। সৌদি আরবে রামের নাম আছে, পাইছেন কখনো? ইরানে সব নাম তো এখানে আছে। বাংলাদেশের এমন কোন জেলা আছে যেখানে মানে 20-50টা জায়গার নাম রাম এখনো নাই? কৃষ্ণ, রাম, কালীবাড়ির নামে এখনো নাই? আছে কি? এখনো ভাবেন, এই যে এত যে বাতিল করছেন, এত যে পরিবর্তন করছেন শত শত বছরে, হাজার বছরে, তারপরেও তো আছে, রয়ে গেছে। আমার এলাকার নাম আছে রামকৃষ্ণপুর, রামনগর। পাশাপাশি আমার এলাকার জমির জায়গার নাম কি জানেন? আমি আমার জায়গা নিয়ে গবেষণা করছি। জয়দেবপুর কি নাম? জয়দেবপুর কি মুসলমানের নাম? গাজীপুরের নামও তো পাল্টাইছেন, নাম দিয়েছেন হিন্দু জমিদার, হিন্দুদের নাম পাল্টায়, সব তো পাল্টাই ফেলছেন। তা আপনারা এত স্বাদ নাম পাঠান, তাদের জায়গার উপরে, তাদের টাকায় তারা করবে ষড়যন্ত্র তত্ত্ব কেন খুঁজেন? আর যারা বলতেছেন এই মূর্তি ভেঙে ফেলবেন, ভাঙেন না দেখি, শেডার কত মুরত, ভাঙে দেখান দেখি, ভাঙেন। ও বানাইতেছে তো। কৃষ্ণের মূর্তি বানাইলে আপনার সমস্যা, মানে এক একজনের এক এক সমস্যা। প্রগতিশীল বলে রামের মূর্তি বানা যাবো না, মনে হয় কৃষ্ণের মূর্তি বানা যাবো, এখন আবার কৃষ্ণের মূর্তিও সমস্যা। মনে হয় রামকৃষ্ণ বাদ দিলেন, দুর্গার ছবি বানাবার দিবেন? দিবেন না। কালী দেবীর ভাস্কর্য বানাইতে দিবেন? দিবেন না। মূর্তি বানাইতে, এটা তো মূর্তি, ওরা তো পূজা করে, আপনার সমস্যা কি? ওরা ওদের ধর্ম পালন করবে, আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? ও নিজের বেলায় টনটনা, ভারতে গিয়ে মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, অস্ট্রেলিয়া যাবেন, কানাডা যাবেন, জাপান যাবেন, শ্রীলঙ্কায় গিয়ে বানাবেন, ইউরোপে গিয়ে বানাবেন, সেটা সমস্যা না। আপনার দেশে বানালে সমস্যা। মানে জামাল বইরে পাগলা হয়েছেন না? ডিমের আলে 3টায় বেছেন, 5টায় বেছেন না। নিজের বেলা তো ঠিকই বুঝেন। এই ভারত উপমহাদেশে রামের মূর্তি হবে না, কোন দেশে হবে? সৌদি আরবে গিয়ে তাহলে রাম মূর্তি বানাবে? তবে এটা নিশ্চিত, একদিন না একদিন সৌদি আরবে রামের মূর্তি হবে, আমি নিশ্চিত। হিসাবে মনে হইতেছে, হিসাবে হবে, আসলেই হবে। আজ থেকে 100 বছর পরে হলেও দেখবেন যে মন্দির মন্দির তো হওয়া শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। রামের মূর্তি, কৃষ্ণের মূর্তিও বানাবে, দেখবেন আপনি। হবে, অবশ্যই হবে, কেন হবে না? আপনি অন্য দেশে গিয়ে বানাইতে পারবেন, আরেক দেশে, আপনার দেশে বানাইতে দিবেন না কেন? ও, আপনি মামার বাড়ি যাবেন আর খাবেন, আর মামা আপনার বাড়ি আসবে আর যাবে না, এই ব্যবসা আর চলবে না। এই ভণ্ডামি ধরা পড়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো যে মমতা ব্যানার্জির পতনের পরে বাংলাদেশের মুসলমানের চরিত্র, কলকাতা এবং ঢাকার বামদের চরিত্র অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। এই যে রামের মূর্তি, কৃষ্ণের মূর্তি নির্মাণ নিয়ে, মহাদেবের মূর্তি নির্মাণ নিয়ে বাংলাদেশে এখন যা যা ঘটবে, অনেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর একদল তো বলতেছে হিন্দুদের তারাই দিতে হবে এই দেশ থেকে, প্রত্যেকটা হিন্দুকে তারাই দিবে। সেই বিষয় নিয়ে পরে আসতেছি লাইভে। আপনাকে এই অধিকার কে দিল যে একটা হিন্দু খ্রিস্টান তার ধর্ম পালন করবে তার জায়গায়? আপনার সমস্যা কি? ভারত থেকে টাকা এখানে দিলে সমস্যা? ভারত থেকে রেলগাড়ি আনেন কেন? ভারত থেকে যে রেলের ইঞ্জিন আনছেন 10টা মাগনা, মনে আছে সহযোগিতা? ভারত থেকে তেল আনেন কেন? ভারতের পাইপলাইন বন্ধ করে দেন। ভারতের এত কিছু খারাপ? ভারতে গিয়ে না মৌল বিক্রি করে, ওখানে মৌল, ওখানে গিয়ে পড়তে যান দেওবন্দে, যান কেন? ভারত এত খারাপ? দেখি কমেন্টস নেই, দেখি। হ্যাঁ, ধন্যবাদ। মনে করেন সৌদি আরবে যেভাবে রামায়ণ পাঠ্য করছে, বাংলাদেশে যদি রামায়ণ পাঠ্য করে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত তখন। ঠিকই বলেছেন, সৌদি আরবে রামায়ণ পাঠ্য, জি, পাঠ্যতে নিয়েছে তারা। সৌদি আরব আরো কোনো দেশের জন্য নিয়েছে। সৌদি আরব বৃহত্তর রাম মন্দির হবে, কোনো সন্দেহ নাই, হওয়া উচিত, কেন হবে না? সৌদি আরব তো মূর্তিরই দেশ। সৌদি আরবে 15 বছর কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, সারা পৃথিবী। আর বাঙালির কথা বললেন, বাঙালি রামের মূর্তি কেন পূজা করে হিন্দুরা? আরে ভাই, বাংলা এই অঞ্চল তো ছিল হলো প্রকৃতি পূজারী। আমরা হিন্দুও ছিলাম না, বৌদ্ধও ছিলাম না, খ্রিস্টান তো ছিলামই না, হিন্দু মুসলমানও ছিল না এই অঞ্চল। এগুলো মেরে কেটে, লোভ দেখায়, ডর দেখায় এই সমস্ত নিচু জাতদেরকে মুসলমান বানাচ্ছে। আমি বলি নাই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আমরা সব হিন্দু ছিলাম, আমাদের পূর্বজ হিন্দু, বলে নাই? এখানে পূর্বজ হিন্দু, আপনার সবকিছু হিন্দু, রামের মূর্তি রাখলে আপনার সমস্যা লাগে, খুব খারাপ লাগে না? এই দেশের মানুষ তো প্রকৃতি পূজারী ছিল। এই বাংলা অঞ্চল প্রকৃতি পূজারী ছিল। প্রকৃতি পূজারী বুঝছেন তো? আকাশ, সূর্য, চন্দ্র, মাটি, গাছপালা, নদী, পানি, এগুলো পূজা করতো তারা। ওই সনাতন হওয়ার আগেই তারা এই পূজা করতো। রামের দেশে বাবরি মসজিদের জন্য বাংলাদেশের লোক টাকা বাড়াইছে।
আর বাংলাদেশে রাম মন্দির হবে, রামের মূর্তি করবে, এতে তার চুলকানি লেগে গেছে, চুলকানি লেগে গেছে। অদ্ভুত দেশ এই ভারত। 500 বছর লেগেছে তাদের রাম মন্দির স্থাপন করতে, তাও আবার জমি রেওয়াজ বদল, বুঝেন তো, জমির বদলে জমি দিয়ে। মানে ভারতে, হিন্দু দেশে, তারা বলে এটা হিন্দুস্তান, যদি আমি হিন্দুস্তান বলি না, ভারত বলি, সেইখানে তাদের টাকার বিনিময়ে মুসলমানদের জায়গা মসজিদের জন্য রেখে তারপরে তাদের সেখানে রাম মন্দির বানাইতে হয়েছে। কল্পনা করতে পারেন, কাশী, মথুরা, আরে ওইখানে কিভাবে মসজিদ হয় রে ভাই? ওইখানে কি করে মসজিদ হয়? মথুরাতে মসজিদ, মক্কার সামনে মন্দির বানাইতে দিবেন, মদিনার সামনে মন্দির বানাইতে দিবেন? আমাকে বলেন, কোন মুসলমান মদিনার সামনে, মদিনা মসজিদে নবীর সামনে, যেখানে নবীর রওজা, তার আশেপাশে মন্দির হইতে দিবে? মক্কায় তো মুসলমান ঢুকাই নিষেধ। তাহলে সেখানে মথুরাতে দিকে মসজিদ বানায় রাখছে। আজব ঘটনা। ওইখানে কিভাবে হইলো? আবার সেটা আবার পাহারা দেয় ভারত সরকার, পাহারা দিয়ে রাখছে আর্মিতে, প্যারামিলিটারি দিয়ে পাহারা দেওয়া হয় সেই মন্দিরে, মসজিদে যেন কেউ কিছু না করতে পারে। ওইখানে কিভাবে হইলো আমার বোঝায় বলেন? মদিনায় তাও ইহুদিরা ছিল, ওখানে ইহুদিদের প্রতিষ্ঠান করতে দিবেন? ইহুদিদের সিনাগগ বানাইতে দিবেন? ওটা তো মদিনা, তো ইহুদিদের, ওটার নাম তো মদিনা না, ওর নাম হলো ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যদি ন্যূনতম জ্ঞান থাকে, সরে কক্ষ জানে, সবাই জানে ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র যে প্রথমে যে অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ে, ফার্স্ট সেমিস্টারে পড়ে, সেও জানে অনার্সের যে ফার্স্ট সেমিস্টার শেষ করেছে, অথবা যাদের ইন্টারমিডিয়েটে ইসলামের ইতিহাস ছিল, বা যারা বিএ পাশ করেছে, যাদের ইসলামের ইতিহাস ছিল, সবাই জানে। কেনা জানে যে মদিনার নাম কি? ইয়াত্রী, ওটা তো ইহুদিদের জায়গা, ওইখানে দিবেন ইহুদিদের জায়গা করতে? মক্কা তো পত্তলিক, যারা পূজা করে তাদের জায়গা, ওইখানে মন্দির বানাইতে দিবেন? কিন্তু মথুরাতে তো কোনোদিনই মুসলমান ছিল না, মথুরাতে কোনোদিনই কোনো সাহাবী ছিল না। তাহলে ওইখানে কেন আপনি মসজিদ বানান? তো মুসলমানই ছিল, অস্তিত্বই ছিল না। ওইখানে কিভাবে আপনি করলেন? ও, বাবরি মসজিদে আপনি টাকা দিতে পারবেন, মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে পাঠাইতে পারবেন, ইটের টাকা পয়সা পাঠাইতে পারবেন। কাশ্মীর মানে ভারত থেকে আপনি ইরানে টাকা পাঠাইতে পারবেন। আর বাংলাদেশ যেটা ভারতের অংশ ছিল, এবং আমরা ভারতীয় সিভিলাইজেশনের অংশ এখনো, এই ভাষার সাথে মিল দেখেন কোথায় কি আছে না আছে নামে, আপনি সেটাকে নিষিদ্ধ করতেছেন। ঘটনা কি? কেন দিবেন না মূর্তি করতে আপনি? বাংলাদেশ কি মুসলমানদের জায়গা? এটা তো হিন্দুদের জায়গা। আবারও বলি, আপনার বাপদাদার নামগুলো খুঁজ না, একটু জমির দলিলটা দেখান তো আমাকে, দেখি আপনার বাপদাদার কি নাম। মন্ডল, সরকার, চৌধুরী, প্রামাণিক, এলে কি মুসলমানের নাম? কি মন্ডল সাহেব? এলে মুসলমান নামের বেশি মন্ডল হয়? তার মানে আপনার বাপদাদা আগে হিন্দু ছিল। আমার নানার বাড়ি সব মন্ডল, আর আমরা দাবি করি শেখ। ঠিক আছে, কিসের শেখ? আমরা কি সৌদি আরবের বাড়ি? সৌদি আরবের মানুষ আমরা, বাংলাদেশের লোক সৌদি আরব কেন আসবে এখানে? নামের আগে লিখে ফেলছি শেখ, যেমন আমার নামের আগে শেখ। আমিও তো দাবি করতে পারি আমি সৌদি আরব থেকে আসছি, আমিও সায়ক দাবি করতে পারি না? আমারও 6 পুরুষ গিয়ে পরে নাম খুঁজে পাই না, আমার 6 পুরুষের উপরে নাম নাই। ওরকম আপনারা ভাবেন না? বের করেন তো দেখি। একজন আবার বাপে লেখে শেখ, আবার লেখে সিরাজি, আবার আর একই সরকার লেখে, একই গোষ্ঠীর নাম লেখে সরকার ও সিরাজি, একই গোষ্ঠীর নাম লেখে সরকার ও মন্ডল, একই গোষ্ঠীর নাম রাখে সৈয়দ ও সরকার, একই গোষ্ঠীর নাম রাখে সৈয়দ ও মন্ডল। একসাথে দুইটা হয়? এক গোষ্ঠী কেমনে হয়? বাংলাদেশের সব সৈয়দের বংশধর, সৌদি আরবে যায় না কেন? ইরাকের বংশধর যায় না কেন ইরাকে? দেখি আর না, ভারত চুপ করেই বসে থাকে। ভারত চুপ করে বসে থাকে না, খোদ ভারতের ভিতরেই ভারত কিছুই বলে না। ভারত কি বলছে? যে হিন্দুদের এত নির্যাতন হয়, ভারত কিছু বলেছে বাংলাদেশের হিন্দুদের জন্য? কি শুধু একটা বিবৃতি দেয় বড় জোর, কিছুই করে নাই। ভারত কিছুই করে না। ভারতের ভিতরে টানাটানি, ভারতের 3-4 জেলা থেকে, পশ্চিমবঙ্গের 3-4 জেলা থেকে হিন্দুরা পালায়, কাশ্মীরে লক্ষ লক্ষ হিন্দু মারা গেছে। ভারত কি করছে? নিজে দেখেন, এত ঘৃণা কেন এই লোকটা আরে আমি মুসলমানদের কই ঘৃণা করছি? আরে বোকা, এটা বোকা নাকি? এ ভাবির পোলা, এটা বোকা নাকি? ঘৃণা করে গেলাম, মিথ্যা কথা বলো কেন? ঘৃণা কেন? তুমি ঘৃণার কাম করো, তোমার ঘৃণা করবে না? তুমি মাদ্রাসায় বলৎকার করবা, তোমার ঘৃণা করবে না? তুমি অন্যের ধর্ম পালন করতে দিবা না, তোমার ঘৃণা করবে না? তুমি অন্যের জোর করে অন্য কিছু তোমার ঘৃণা করবে না? তোর চুমা দিবে? তুমি আল্লাহ আকবার করে মানুষ মেরে ভালোবা, তোমার ঘৃণা করবে না? তোমার কি করবে? আচ্ছা, এই যে আরেকজন লেখছে যে এই লোকটার ব্রেন ওয়াশ হয়েছে। ব্রেন ওয়াশ আমার হয়েছে না বলো নাকি? বোকা তোমাদের ব্রেন ওয়াশ করে, বোকা কোথাকার।
ওই মৌলবীদের ব্রেন ওয়াশ তো তোমরা হয়েছে, পুটকি মাইরে ক্যান্সার বানাই দিলেও তো কও যে বেহেশতে নিয়ে যাবো চেল চালায়। ব্রেন ওয়াশ আমার হয়েছে না তোমাদের হয়েছে? উচিত কথা বললে ব্রেন ওয়াশ না? রামের মূর্তি হিন্দুরা বানাবো, তোমার তো চুল খায় কেন? হ্যাঁ, তোমার চুল খায় কেন? ইয়েমেন থেকে আফ্রিকা থেকে আইসা বাংলাদেশে দখল করে নিবা, আর হিন্দুরা হিন্দুর দেশে থাকবে না? বাংলাদেশ তো হিন্দুদের দেশ। যিনি আমারে বললা যে আমার ব্রেন ওয়াশ, তোমার দাদার বাপের নাম বলো তো দেখি, সেটার মুরত কত? জাহের সে তো পাবা কোনো নিচু জাতের হিন্দু, এর সে তার পাবা না। উচিত কথা কইলেই ঘৃণা না? তোমরা সারাদিন ঘৃণা ছড়াও। প্রকাশ্য ঘোষণা দিছো বাংলাদেশে মন্দির থাকতে দিবা না, প্রকাশ্য ঘোষণা তো হিন্দুদের থাকতে দিবা না, ঘৃণাকে ছড়ায়। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ইতিহাস জানে না, বাংলাদেশে মুসলিম সব কনভার্ট অন্ধভক্ত, কোরআনকে বাংলা অনুবাদ করবো। হ্যাঁ, এই যে কোরআন এর এই যে যারা আমার বলে ব্রেন ওয়াশ করছে, তাদের বলি এই উপমহাদেশে সর্বপ্রথম সিন্ধি ভাষায় কোরআন অনুবাদ করা হয়েছিল, তাদেরকে কাফের ফতোয়া দিয়েছিল। তারা উর্দু ভাষায় কোরআন অনুবাদ করছে, তারা কাফের ফতোয়া দিয়েছিল। ও, আমি ব্রেন ওয়াশ হয়েছি না? আসলে আমাদের বাংলাদেশে যেভাবে মুসলিমদেরকে উগ্র বানানো হচ্ছে, এই বাংলাদেশকে যেভাবে ইসলামী জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে, অলরেডি এখন এটা বাংলাদেশটা এখন পূর্ব পাকিস্তান। তারা বাংলাদেশের হিন্দুদের, আপনাদের আমি বরাবরই বলে রেখেছি, বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘুদের, খ্রিস্টান, বৌদ্ধ কাউকে তারা থাকতে দিবে না। আজ হোক কাল হোক তারাবেই। তার মানে তারা শ্রোতা খুঁজতেছে, মানে অজুহাত, শ্রোতা বুঝছেন তো, মানে অজুহাত খুঁজতেছে। তারা বিভিন্ন অজুহাত খুঁজতেছে। হিন্দুরা তাদের রামের মূর্তি বানাবে, না কৃষ্ণের মূর্তি বানাবে, না দেবী সরস্বতীর মূর্তি বানাবে, না কালীর মূর্তি বানাবে, না দুর্গার মূর্তি বানাবে, এটা না আমাদের মাথা ঘামানোর কি দরকার? তারা তাদের জমির উপরে করবে, আপনাদের সমস্যা কি? 560টা যে মডেল মসজিদ বানাইছেন সরকারি টাকায়, আপনাকে বাধা দিছিল তখন? এই যে বাংলাদেশে বিদেশি টাকা যে মাদ্রাসা বানানো, জঙ্গিবাদ ছড়ানোর জন্য আপনাদের বাধা দিছে কেউ? আরেক জঙ্গি ওই যে শাহেক আব্দুর রহমানের মাদ্রাসা খুলে দেওয়া হইতেছে। প্রত্যেকটা মাদ্রাসায় তো জঙ্গিবাদের আখড়া, প্রত্যেকটা মাদ্রাসা একটা মিনি পাকিস্তান। আর ভারতের সহযোগিতা পেলে আপনি দেন, টাকা দেন, আপনি টাকা দেন, মসজিদ মন্দির বানায় দেন, তাহলে আর ওরা বিদেশ থেকে টাকা নিবে না। আপনি আমেরিকা যায় মসজিদ বানান না? আপনি অস্ট্রেলিয়া যায় মাদ্রাসা বানান না? আপনি জাপান যায় মসজিদ বানান না? ইউরোপের মধ্যে মসজিদ বানান না? কেন বানান আপনি? তাহলে ওটা তো ষড়যন্ত্র। থাকতে পারবে তো? বাংলাদেশের মুসলমানরা যদি ভারতে গিয়ে শান্তিতে থাকতে পারে, আপনারা হিন্দুরা পারবেন না কেন? এটা কোন ধরনের লজিক দিলেন ভাই? বাংলাদেশের 1 কোটি মুসলমান যদি ভারতে গিয়ে শান্তিতে থাকতে পারে, আপনি কেন পারবেন না হিন্দু হয়ে? এই লজিকটা তো আমি বুঝলাম না ভাই, আমার ব্যাখ্যা করেন, তাহলে কথা বলা যাবে। হ্যাঁ, এই যে লক্ষ্মীপুর জেলায় সব থানার নাম সনাতনী, দারুণ বলেছেন আপনি। এই যে দেখেন, ভুলে গেছি নাম, লক্ষ্মীপুর, ঠিক আছে, নামই লক্ষ্মীপুর, দেবী লক্ষ্মীর নামে, সেখানে সব সনাতনীদের। আর বলতেছেন বাংলাদেশ মানে হিন্দুদের আপনি থাকতে দিবেন। ভারতের হিন্দুরা তো নিজেদের ভালোই বোঝে না, বাংলাদেশের মুসলমান কেমনে ভালো বুঝবে? 90 দশকে কাশ্মীরি 5 লক্ষ পণ্ডিতের মেরে ফেলেছে, 4 থেকে 5 লক্ষ, পালিয়ে চলে আসতে হয়েছে। এই 2025-এ 2021-এ হিন্দুদের পশ্চিমবঙ্গ থেকে অন্য জেলায় পালায় যায় থাকতে হয়েছে, কয়েকটা জেলা থেকে। ভারতীয় হিন্দুরা নিজেদের বোঝে না। কেরালায় মুসলিম লীগের সরকার, তারপর সিমলা নাকি কোন প্রদেশ ভুলে গেছি নামটা, ভারতের একটা মানে যেখানে আদিবাসীরা, আমি প্রদেশটা নাম সম্ভবত সিমলা হতে পারে, সেখানে 40% হয়ে গেছে খ্রিস্টান। কি করে হইলো ভাই 40%? 71 সালেও সেখানে 1% খ্রিস্টান ছিল, 1% নাকি 2% ছিল। এখন সেইখানে তারা, সিমলা নাকি কোন প্রদেশ নামটা ভুলে গেছি, সেখানে তারা হিমাচল প্রদেশে 40-50% খ্রিস্টান হয়ে গেছে। এটা কি করে সম্ভব? হিন্দুরা তো নিজের ভালো বোঝে না। নিজের ভালো বুঝলে কোন হিন্দু যদি মাথা মোটা না হয়, হিন্দু যদি বোকা সোদা না হয়, সে আওরঙ্গজেবের মাজারে কবরে কিভাবে যায়? হিন্দুরা যদি বোকা সোদা নিজের ভালো বুঝতো, ভারতের হিন্দুরা, তাহলে কিভাবে আজমিরে যায়? আমি নিজে দেখেছি, হাজার হাজার হিন্দু সেখানে যায়। আপনি দেখেন না অমিতাভ বচ্চন কেউ যেতে দেখেন না, ঐশ্বর্য রায় কেউ যেতে দেখেন না? ভারতের মুসলমানরাই বরং কম যায় মাজারে, হিন্দুরাই বেশি যায়। তা আপনি বাংলাদেশে হিন্দুদের নেতারা কি ভালো বুঝবে? কিভাবে বুঝবে তারা? প্রতিদিন কনভার্ট হচ্ছে, হাজার হাজার হিন্দু মেয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, পাকিস্তান থেকে বিয়ে করে আনতেছে ভারতে, কোনো চিন্তা নাই তাদের। লাভ জিহাদে হিন্দুরা শিকার হচ্ছে, এখন পুরুষরাও শিকার হচ্ছে, হিন্দু পুরুষরাও লাভ জিহাদে শিকার হচ্ছে। এদিকে হিন্দুদের কোনো চিন্তা নাই। ভারতের হিন্দুরা তো নিজেরা একক, নিজের চিন্তা, আমার একটা সরকারি চাকরি হলেই হবে, আমার বাড়িটা থাকলেই হবে, আমার দোকানটা ঠিক থাকলেই হলো। এই চিন্তা করতে করতে কিন্তু পাকিস্তান,
ভারতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, বাংলাদেশ নামেও একটা জায়গা চলে গেছে। এগুলো চিন্তা করতে করতে যদি ভারতের হিন্দুরা আসলেই চিন্তা করতো নিজেদেরকে নিয়ে, সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা নিয়ে চিন্তা করতো, তাহলে তো ভারত ভাঙতোই না। ভারতে এত মুসলমানই জন্ম নিত না। ভারতের হিন্দুরা যদি বুঝতো, তাহলে এই যে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন করা হয়, পাকিস্তানে শূন্য হয়ে যাচ্ছে, বাংলাদেশে শূন্য হয়ে যাবে, এগুলো না তারা একটু ভাবতেছে, কারণ নিজেদের নিয়ে তারা সচেতন না। আপনাদের নিয়ে কখন ভাববে? আপনি দেখেন না, 1.5 কোটি মুসলমান জঙ্গিকে জায়গা দিবে বাংলাদেশি মুসলমান, পাকিস্তানিরাও আছে। তারপর 60,000 রোহিঙ্গা জিহাদিদের জায়গা দিবে, রোহিঙ্গা মুসলমানদের জায়গা দিবে, কিন্তু আমার মতো ফরিদের ভিসা এক্সটেনশন করবে না। মুফতি মাসুদকে জেলে রাখতে হবে, ঠিক আছে? সানিউর হিন্দু হয়ে গেলেও তাকে জেলে ঢুকাইতে হবে। হিন্দুরা সচেতন হলে এটা হইতো। যদিও সানিউর রহমান নিয়ে কিছুটা সানিউর রহমানকে নিয়ে কিছুটা বিতর্ক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু এদের জেলে তুলতে হবে। আমাদের 5-7-10 জনেরই তো ভারত আমাদের মুক্তচিন্তকদের জায়গায় দেয়, তো সারা এখানে দেখেন কি গালাগালি আমাদের দিতেছে। ভারতের হিন্দুরা নিজের চিন্তায় নিজের বোঝে না, আপনারা কেমনে বুঝবে? আপনাদের সচেতন হবে, ঐক্যবদ্ধ হতে। শুধু ভারতকে দোষ দিয়েন না, আপনারা ঐক্যবদ্ধ হন বাংলাদেশি হিন্দুরা। তাহলে মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তার পক্ষে কেউ না কেউ আসে। আপনি বিচ্ছিন্ন থাকলে কেউ আপনার পক্ষে যাবে না। জি। আর আপনার ঐক্যবদ্ধ হলে আপনাদের আর বাংলাদেশ থেকে যেতে হবে না। এই যে আমি বলি না, আপনাদের সব তাড়িয়ে দিবে অনৈক্য। আপনারা ঐক্যবদ্ধ হন, আর আপনাদের কেউ তাড়িয়ে দিতে পারবে না। ঐক্যবদ্ধ না হলে চলে যেতে হবে। সেই জন্য এটা বারবার বলি, আপনারা ঐক্যবদ্ধ নাই বলে চলে যেতে হয়। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যরকম সময় চলছে এখন, এমন সময় যখন অতীত পুরোপুরি বিদায় নেয়নি, আবার ভবিষ্যতও স্পষ্ট হয়ে ওঠেনি। একদিকে আওয়ামী লীগকে ঘিরে প্রশ্ন, তারা কি সত্যি শেষ? অন্যদিকে সীমান্তে নতুন উত্তেজনা, ভারত কি নতুন ধরনের চাপ প্রয়োগের পথে হাঁটছে? উপরিভাগে দুটো আলাদা ঘটনা মনে হলেও গভীরে গেলে দেখা যায় এরা একই গল্পের দুই অধ্যায়। রাজনীতিতে অনেক সময় এমন হয় যে একটি সরকার পড়ে যায়, একটি ক্ষমতার কাঠামো ভেঙে যায়, কিন্তু তার ছায়া থেকে যায়। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো সেটাই ঘটেছে বা ঘটছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়েছে, নির্বাচনে অংশ নিতে পারেনি, আইনি বাধার মুখোমুখি হয়েছে। কিন্তু একটা রাজনৈতিক দল কেবল নিবন্ধন বা নির্বাচনী প্রতীক দিয়ে বেঁচে থাকে না। তার সামাজিক ভিত্তি থাকে, স্মৃতি থাকে, সমর্থক থাকে, স্বার্থ গোষ্ঠী থাকে, প্রশাসনিক উত্তরাধিকার থাকে। তাই আজ প্রশ্নটা আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা নয়, প্রশ্ন হলো আওয়ামী লীগ কেমন আওয়ামী লীগ হয়ে ফিরে আসতে চায়। ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ায় কোনো বড় গণভিত্তিক দলকে প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে স্থায়ীভাবে মুছে ফেলা যায়নি। আওয়ামী লীগের ক্ষেত্রে এর আগে হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে। পাকিস্তানে মুসলিম লীগ, ভারতে কংগ্রেস, নেপালে রাজতন্ত্রপন্থী দল, শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার এবং আওয়ামী লীগের সময়ই বাংলাদেশে জামায়াত ইসলামী। প্রত্যেকেই কখনো না কখনো পতনের মুখ দেখেছে বা নিষিদ্ধ হয়েছে, কিন্তু পতন আর বিলুপ্তি কিন্তু এক জিনিস নয়। আমি কিছু দলের কথা বললাম যারা ক্ষমতা থেকে পতন হয়েছে, কিছু দল জনভিত্তি ছিল কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগের সমালোচক, কিন্তু একই সঙ্গে বর্তমান বাস্তবতা নিয়েও উদ্বিগ্ন। তারা হয়তো আওয়ামী লীগের প্রত্যাবর্তন চান না, কিন্তু তারা আইনহীনতা, জনতার বিচার, রাজনৈতিক প্রতিহিংসা বা রাষ্ট্রীয় দুর্বলতাও দেখতে চান না। এই মনস্তত্ত্বকে ভুলভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি হিসেবে ব্যাখ্যা করলে ভুল হবে। রাজনীতিতে একটা কথা আছে, মানুষ অনেক সময় বিকল্পের ব্যর্থতাকে সমর্থন করে, কিন্তু সেটা পুরনো শক্তির প্রতি ভালোবাসা নয়। এখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট। দলটা এখনো পর্যন্ত জনগণের সামনে বিশ্বাসযোগ্য আত্মসমালোচনা উপস্থাপন করতে পারেনি। 2024 সালের ঘটনাগুলো নিয়ে তারা কি ভাবে, অতীতের ভুলগুলো কি ছিল, ক্ষমতার অপব্যবহার হয়েছিল কিনা, দলীয় কাঠামোর কোথায় সমস্যা ছিল, তরুণ প্রজন্ম কেন তাদের থেকে দূরে সরে গেল, এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে কেবল আমাদের উপর
অন্যায় হয়েছে, এই অবস্থান দীর্ঘমেয়াদে কোনো রাজনৈতিক পুনর্জন্মের ভিত্তি হতে পারে না। আবার অন্যদিকে যারা মনে করেন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করলেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ হবে, তাদের জন্য ইতিহাস খুব উৎসাহব্যঞ্জক নয়। আমি খানিকটা উদাহরণ আগে দিয়েছি, ক্ষমতায় থেকে পতন নিষিদ্ধ, ক্ষমতায় না থেকেও পতন নিষিদ্ধের উদাহরণ দিয়েছি, বাংলাদেশ সহ পাকিস্তান সহ বিভিন্ন দেশে। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রতিযোগিতা, নির্বাচন, জনগণের রায়, আদালত নয়, নির্বাহী আদেশ নয়, বরং ভোট বাক্স। একটা দলকে জনগণ প্রত্যাখ্যান করলে সেটা রাজনৈতিক পরাজয়, কিন্তু রাষ্ট্র যদি জনগণের সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগই না দেয়, তাহলে বিতর্ক থেকে যায়। এই বিতর্কের মধ্যেই সীমান্তে, বাংলাদেশ ভারত সীমান্তে আরেকটি নাটকীয় অধ্যায়ের সূচনা হয়েছে। গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়, এটা সার্বভৌমত্বের প্রশ্ন, রাষ্ট্রের মর্যাদার প্রশ্ন, কূটনৈতিক আস্থার প্রশ্ন। বাংলাদেশ বলছে আগে নাগরিকত্ব যাচাই হবে, তারপর কাউকে গ্রহণ করা হবে। ভারত বলছে তাদের দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাগজে কলমে দুই অবস্থানই, অর্থাৎ বাংলাদেশের অবস্থান এবং ভারতের অবস্থানই যুক্তিসঙ্গত শোনায়, কিন্তু বাস্তবতা অনেক 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 বেশি জটিল। কারণ সীমান্তে যখন নারী, শিশু, বৃদ্ধ মানুষ ঘন্টার পর ঘন্টা নো ম্যানস ল্যান্ডে আটকে থাকে, তখন বিষয়টি আর কেবল প্রশাসনিক থাকে না, তখন সেটি মানবিক সংকটে পরিণত হয়। আর এখানেই প্রশ্ন আসে, হঠাৎ এখন কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাতে হয়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন, সাম্প্রতিক নির্বাচনের পরে যে পরিবর্তন হয়েছে, বিজেপির রাজনৈতিক শক্তি বৃদ্ধি, আসামে দীর্ঘদিন ধরে চলা অনুপ্রবেশকারী রাজনীতি, সব কিছু মিলিয়ে অভিবাসন ইস্যুটি আবারও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। ভারতের জন্য এটা ভোটের রাজনীতি হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটা জাতীয় নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্ন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কখনোই শুধু দুদেশের সম্পর্ক ছিল না, এর সঙ্গে ইতিহাস জড়িত, আবেগ জড়িত, মুক্তিযুদ্ধ জড়িত, ভূগোল জড়িত, অর্থনীতি জড়িত। সেই কারণেই সীমান্তে একটা ছোট্ট ঘটনা অনেক সময় বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। আর এই মুহূর্তে সেটি আরও সংবেদনশীল, কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের অবসানের পর দিল্লিকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি করতে হচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনার প্রশ্ন এখনও পুরোপুরি অমীমাংসিত, অর্থাৎ ভারত একসঙ্গে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চাইছে বলে আমার মনে হচ্ছে। প্রথমত, বাংলাদেশের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা। দ্বিতীয়ত, নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা সামলানো। তৃতীয়ত, আঞ্চলিক প্রভাব ধরে রাখা। সমস্যা হচ্ছে এই তিনটি লক্ষ্য সবসময় পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সীমান্তে কঠোরতা দেখানো পশ্চিমবঙ্গ বা আসামের রাজনীতিতে জনপ্রিয় হতে পারে, কিন্তু সেটি ঢাকায় ইতিবাচক বার্তা পাঠায় না। কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ সেটিকে ইতিবাচকভাবে দেখে না।
পররাষ্ট্র দপ্তরের দেখবার তো সুযোগই নেই, বরং বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করে যে ভারতের কেন্দ্রীয় কূটনীতি আর সীমান্তের বাস্তবতা এক কথা বলছে না। ফলে যে সম্পর্ক পুনর্গঠনের কথা বলা হচ্ছিল সেটা আবারও সন্দেহ ও অবিশ্বাসের ভারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। মজার বিষয় হলো, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সীমান্ত সংকট, এই দুই ইস্যুর গভীরে একটা অভিন্ন প্রশ্ন আছে। সেটি হলো, বাংলাদেশ কি নিজের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত নিজেই নেবে, নাকি অন্যের ছায়ার মধ্যে থেকে যাবে? প্রশ্নটা পুরনো, কিন্তু এখনো আছে। বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা ধারণা ছিল, দিল্লির সমর্থন থাকলে অনেক কিছু সম্ভব। আবার আরেক পক্ষ বিশ্বাস করত, দিল্লি বিরোধিতা করলে অনেক কিছু অসম্ভব। 2024 পরবর্তী বাস্তবতা দেখাচ্ছে বিষয়টা এত সরল নয়। যেভাবে আমরা ভাবছি সেটা কিন্তু এত সহজ নয়, বা যেভাবে ভারত ভেবেছে সেটাও সহজ নয়। ভারত এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতও আজ নিজের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, ভূ রাজনৈতিক চাপ এবং রাজনৈতিক হিসেব নিকেশের মধ্যে রয়েছে। অন্যদিকে বাংলাদেশও আগের বাংলাদেশ নয়। তরুণ প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশা বদলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক বয়ানকে বদলে দিয়েছে, আন্তর্জাতিক পরিবেশও পাল্টেছে। এখন আর কোনো রাজনৈতিক দল কেবল ইতিহাসের উপর দাঁড়িয়ে বেঁচে থাকতে পারে না। আওয়ামী লীগের জন্য যেমন এটা সত্য, বিএনপির জন্য তেমনই সত্য। একটা দল অতীতের গৌরব নিয়ে বাঁচতে পারে না, আবার অন্য একটা দল কেবল অতীতের ব্যর্থতার সমালোচনা করেও দীর্ঘদিন টিকে থাকতে পারে না। মাথায় রাখতে হবে উভয় পক্ষকে। সবশেষে মনে হয় বাংলাদেশের সামনে আজ দুটো বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা, গণতন্ত্রকে প্রতিশোধের রাজনীতি থেকে মুক্ত করা। দ্বিতীয় পরীক্ষা, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে আত্মসম্মান ও বাস্তববোধের ভারসাম্যে পরিচালনা করা। যদি আমরা প্রথম পরীক্ষায় ব্যর্থ হই, তাহলে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে। যদি দ্বিতীয় পরীক্ষায় ব্যর্থ হই, তাহলে সীমান্তের উত্তেজনা আরও বড় আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে। ইতিহাসের এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন উত্তেজনা নয়, আত্মবিশ্বাস; আবেগ নয়, প্রজ্ঞা; প্রতিশোধ নয়, ন্যায় বিচার; এবং সবচেয়ে বেশি প্রয়োজন নিজের পথ নিজে বেছে নেওয়ার সাহস। কারণ রাষ্ট্রের শক্তি, যে কোনো রাষ্ট্রের শক্তি কেবল সেনাবাহিনীতে নয়, অর্থনীতিতে নয়, কূটনীতিতেও নয়। রাষ্ট্রের প্রকৃত শক্তি হলো সে কতটা স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বাংলাদেশের সামনে আজ সেই প্রশ্নটাই দাঁড়িয়ে আছে। সীমান্তের ধুলো একদিন থেমে যাবে, রাজনৈতিক স্লোগানও বদলে যাবে, কিন্তু এই সময় আমরা যে সিদ্ধান্তগুলো নেব সেগুলোই হয়তো আগামী এক দশকের বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র নির্ধারণ করবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।